ডিয়ার ভিউয়ার্স, আইন শিখি হাতে কলমে প্রোগ্রামে আপনাদের স্বাগত। ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত আইন শিখি হাতে কলমে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের দণ্ডবিধি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি এবং বাংলাদেশের দেওয়ানি কার্যবিধি সহ আইনের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি। আমার আজকের ভিডিও শিরোনাম হচ্ছে বেআইনি সমাবেশ কাকে বলে, সমাবেশ ও বেআইনি সমাবেশের পার্থক্য, বেআইনি সমাবেশের সদস্যদের দায় দায়িত্ব, দাঙ্গা কাকে বলে, দাঙ্গার শাস্তি কী। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় বেআইনি সমাবেশ কাকে বলে, সমাবেশ ও বেআইনি সমাবেশের মধ্যে পার্থক্য, বেআইনি সমাবেশের সদস্যদের দায় দায়িত্ব, দাঙ্গা কাকে বলে, দাঙ্গার শাস্তি কী। তাহলে আমি প্রথমেই শুরু করছি বেআইনি সমাবেশ কাকে বলে। বেআইনি সমাবেশ পাঁচ বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে যদি একত্রিত হয় তাকে সমাবেশ বলে। একত্রিত যদি হয় 5 বা ততোধিক ব্যক্তি, সেটা হচ্ছে সমাবেশ। এই সমাবেশ দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে বৈধ সমাবেশ, বৈধ, আর 2 নম্বর হচ্ছে অবৈধ বা বেআইনি যাকে বলে ইংরেজিতে আনলফুল অ্যাসেম্বলি। আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে বেআইনি সমাবেশ। বৈধ সমাবেশ কাকে বলে তাহলে? 5 বা ততোধিক ব্যক্তি যদি সাধারণ উদ্দেশ্যে বা ভালো উদ্দেশ্যে কোনো স্থানে একত্রিত হয় তাহলে তাকে সমাবেশ বলবে। আর অবৈধ সমাবেশ হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি যদি অপরাধমূলক উদ্দেশ্যে কোনো স্থানে একত্রিত হয় তাহলে তাকে অবৈধ বা বেআইনি সমাবেশ বলে। তারপরে আমি যাচ্ছি দণ্ডবিধির কত ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে। দণ্ডবিধির 141 ধারায়, এই দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য কোনো সমাবেশ করে, অর্থাৎ আইন প্রয়োগকারী সরকারি কর্মচারীদেরকে ভয়ভীতি প্রদর্শন, আইন প্রয়োগে বাধা, জনগণের যাতায়াতে বাধা, পানির পথ বন্ধ করা, বল প্রয়োগে কাউকে কোনো কাজ করতে বাধ্য করা বা কোনো অপরাধ সংগঠিত করা ইত্যাদি উদ্দেশ্য যদি করা হয় সমাবেশ, তাহলে তাকে বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি বলা হবে। এখন আমি যাচ্ছি একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়। দণ্ডবিধির 141 ধারা অনুযায়ী যে কাজগুলি বেআইনি সমাবেশ ঘটাতে পারে সেগুলো হচ্ছে, আমি উপাদানগুলো বলছি বেআইনি সমাবেশের। 1 নম্বর হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকারি কোনো কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগে ভয়ভীতি প্রদর্শন করা। এটা একটা উপাদান আনলফুল অ্যাসেম্বলির। 2 নম্বর, কোনো আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করা। এটা একটা উপাদান বেআইনি সমাবেশের। 3 নম্বরে
যে উপাদানটা আছে সেটা হচ্ছে কোনো দুষ্কর্ম বা অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ অনুষ্ঠান করা। এটা 3 নম্বর বৈশিষ্ট্য বা উপাদান। বৈশিষ্ট্য উপাদান একই বিষয়। 4 নম্বর, কোনো ব্যক্তিকে রাস্তার অধিকার বা পানির ব্যবহার, আলোর ব্যবহার ইত্যাদি অধিকার থেকে বঞ্চিত করা। 5 নম্বর, কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা, অথবা কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য তাকে সেই কাজ করতে বাধা দেয়া। এটা হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য অবৈধ সমাবেশের। এখন আমি দেখব একটি সমাবেশ এবং একটি বেআইনি সমাবেশ, এই দুটা মধ্যে পার্থক্য কী। সমাবেশ ও বেআইনি সমাবেশ, সমাবেশ ও বেআইনি সমাবেশ। সমাবেশ, পার্থক্য। সমাবেশের উদাহরণ আমি দিচ্ছি। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে, এটা আমি সমাবেশের কথাটা বলছি, সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে একত্রিত হয়ে, যদি একত্রিত হয় কোনো স্থানে 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে তাকে কিন্তু সমাবেশ বলবে। তাকে সমাবেশ বলা হয় 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো স্থানে একত্রিত হয়। এই সমাবেশ যদি রাষ্ট্র বা সরকার বিরোধী না হয় বা জনগণের কোনো ক্ষতি না করে, বরং তার জনকল্যাণে যদি অনুষ্ঠিত হয়, তাহলে তা বৈধ সমাবেশ বলে গণ্য হবে বা সমাবেশ বলে গণ্য হবে। যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে 50 জনের একটি সেমিনার বা কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে 100 জনের শিক্ষা বিষয়ক সেমিনার, এটা হচ্ছে বৈধ সমাবেশ বা সমাবেশ। এখন আমি বলছি অবৈধ সমাবেশ নিয়ে বা বেআইনি সমাবেশ। সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে একত্রিত হয় যদি, তাহলে তাকে তো সমাবেশ বলে। এই সমাবেশ যদি রাষ্ট্র বা সরকার বিরোধী হয় বা জনগণের ক্ষতি হয়, তাহলে তা বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে। যেমন সরকারি কাজে বাধা প্রদানের জন্য 50 জনের সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যে 50 জনের সমাবেশ, এগুলো হচ্ছে বেআইনি সমাবেশের উদাহরণ। এখন আমি যাচ্ছি বেআইনি সমাবেশের সদস্যদের দায় দায়িত্ব। দায় দায়িত্ব বলতে কার কতটুকু লায়াবিলিটি, দায়ী কে কতটুকু, সেটাই বলছি। বেআইনি সমাবেশের সদস্যদের দায় দায়িত্ব। বেআইনি সমাবেশের সদস্যদের দায় দায়িত্ব দণ্ডবিধির যে সমস্ত ধারায় বর্ণনা করা হয়েছে তাদের উল্লেখ করছি। দণ্ডবিধির পেনাল কোডের দণ্ডবিধির 142 ধারায় সদস্যদের দায় দায়িত্ব কী, 143 ধারায় সদস্যদের দায় দায়িত্ব কী,
144 ধারায় সদস্যদের দায় দায়িত্ব কী, 145 ধারায় সদস্যদের দায় দায়িত্ব কী এবং 149 ধারায় সদস্যদের দায় দায়িত্ব কী তা আলোচনা করা হয়েছে। এত ধারায়, এই কয়েকটি ধারায়। তাহলে আমি এখন একটু সামনে অগ্রসর হয়ে বলছি যে এই দায় দায়িত্ব প্রত্যেকটা যে ধারা 42, 142, 143, 144, 145 এবং 149 কী কী দায় দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে সেই বিষয়ে আমি বলছি এখন। 1 নম্বর দিয়ে যেসব তথ্যের কারণে কোনো সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, সেসব তথ্য জানার পরেও কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উক্ত সমাবেশে যোগদান করলে বা তাতে অবস্থান করলে সেই ব্যক্তি বেআইনি সমাবেশে সদস্য বলে গণ্য হবে। এটা ধারা 142 দণ্ডবিধির ধারা। 2, 142 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে সদস্য হলে 6 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা ধারা বলেছে কোন ধারায়? এটা বলেছে 143 ধারায়। 3 নম্বর বলছি, কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে সদস্য হলে তার শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা ধারা বলা হয়েছে 144 ধারায়। 4, ছত্রভঙ্গ করার আদেশ দেওয়া হয়েছে জেনেও কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদান করলে বা সেখানে অবস্থান করলে তার শাস্তি 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এটা ধারা 145। 5 নম্বর, যদি বেআইনি সমাবেশের কোনো সদস্য কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে অপরাধ সংগঠিত হওয়ার সময় যে সকল ব্যক্তি উক্ত সমাবেশে উপস্থিত ছিল তাদের প্রত্যেকে উক্ত সমাবেশে উক্ত অপরাধে দোষী সাব্যস্ত হবে। এটা ধারা 149। 6, যে ব্যক্তি কোনো বেআইনি সমাবেশে যোগদানের জন্য কোনো লোক ভাড়া করে বা উৎসাহিত করে বা ভাড়ার কাজে নিযুক্ত থাকে, তাহলে সে ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্যরূপে দণ্ডনীয় হবে। এটা ধারা 150। তাহলে আমরা দেখলাম যে ধারা এই বেআইনি সমাবেশের দায় দায়িত্ব শাস্তি কার কতটুক দায় এটা সম্পর্কে বলা হয়েছে। এখন আমি যাচ্ছি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যদি দুটি বিরোধী দল অপোজিট পার্টি, বিরোধী দল বলতে সেখানে কোনো রাজনৈতিক দল নাও হতে পারে, বিশেষ কিছু লোক একত্রিত হয়ে একটা দল সৃষ্টি করে, সেক্ষেত্রেও এই দল প্রযোজ্য। দুটি বিরোধী দল একত্রে দাঙ্গা হাঙ্গামা করলে তারাকে একটি বেআইনি সমাবেশ
করে বলে আমরা ধরতে পারি কিনা, বা আমরা মনে করতে পারি কিনা তারা দাঙ্গা হাঙ্গামা করেছে, তারা একটা বেআইনি সমাবেশ তখন ঘটাবে কিনা। দাঙ্গা হাঙ্গামা হতে হলে অবশ্যই বেআইনি সমাবেশ লাগবে। আমরা একটু দাঙ্গার সংজ্ঞাটা বলে নিই। দাঙ্গার সংজ্ঞাটা কি? দাঙ্গার সংজ্ঞা: তাহলে আমরা দেখতে পারবো যে আসলে দুটি বিরোধী দল যদি একত্রে দাঙ্গা হাঙ্গামা করে তাহলে এটা বেআইনি সমাবেশ হবে কি না। দাঙ্গার সংজ্ঞা: দাঙ্গা কাকে বলে? দাঙ্গা হচ্ছে কোনো বেআইনি সমাবেশের জনগণ, আমি আবার বলছি, কোনো বেআইনি সমাবেশের সদস্যগণ যদি বল প্রয়োগ বা হিংস্রতা প্রকাশ করে তাহলে তাকে দাঙ্গা বলে। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশে একত্রিত হয়ে তাদের উদ্দেশ্য সাধনের জন্য উগ্রতা প্রকাশ করে তাহলে তাকে দাঙ্গা বলে। এটা ধারা 146 ধারা 146-এ দাঙ্গার সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটা ইংরেজিতে রায়ট বলে। এবং যদি দুটি বিরোধী দল একত্রে দাঙ্গা হাঙ্গামা করে তাহলে সেটি একটি বেআইনি সমাবেশ, যেহেতু কারণ তাদের সাধারণ উদ্দেশ্য এক থাকে। তাহলে দাঙ্গা হাঙ্গামা করলে দুটি বিরোধী দল, এটা একটা বেআইনি সমাবেশ হবে। এর মূল কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য এক। আর যদি তাদের মধ্যে সাধারণ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সেটি কিন্তু বেআইনি সমাবেশ হবে না, সেটা হবে অবৈধ জনতা গঠন। তাহলে দেখা গেল যে দুটি বিরোধী দল একত্রিত হয়ে যদি দাঙ্গা হাঙ্গামা করে তাহলে সেটি কিন্তু একটি বেআইনি সমাবেশ। আর তখন বেআইনি সমাবেশের আইন অনুযায়ী এই আইন প্রত্যেকের বেলায় প্রযোজ্য হবে যারা অংশগ্রহণ করবে। এখন আমি যাচ্ছি, দুইটি দল একসাথে যদি দাঙ্গা হাঙ্গামা করে তাহলে কি তাদের একসাথে বিচার করা যায় কি না। কোনো বেআইনি সমাবেশের সদস্যগণ যদি বল প্রয়োগ বা হিংস্রতা প্রকাশ করে তাহলে তাকে দাঙ্গা বলে, এটা আমরা জেনেছি, এটা ধারা 146। দুটি বিরোধী দল যদি একই স্থানে দাঙ্গা হাঙ্গামা করে তাহলে তারা সকলেই একই অপরাধে অভিযুক্ত হবে। দাঙ্গায় যেহেতু অনেক লোক থাকে, সেহেতু কোন লোক কী ধরনের অপরাধ করেছে তা নির্দিষ্ট করে বলা কঠিন হয়ে পড়ে। বলা যায় না কে কোন অপরাধ করেছে। এই জন্য কোনো লোক প্রকাশ্যে দাঙ্গা করে, কোনো লোক আড়ালে দাঙ্গা করে, অর্থাৎ অপরাধ অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু নির্দিষ্ট করা যাচ্ছে না। এই অজুহাতে বিচার থেকে বিরত থাকার সুযোগ নেই। এক্ষেত্রে লক্ষণীয় হলো বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কিনা এবং সেখানে উগ্রতা প্রকাশ হয়েছে কিনা। কে কি করেছে, কে আগুন দিয়েছে, কে মারামারিতে লিপ্ত হয়েছে, কে বন্দুক বের করেছে, পিস্তল বের করেছে, এই বিষয়গুলো ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা কঠিন। এই জন্য সেখানে আইন বলে যে সেখানে দেখা হয় উগ্রতা প্রকাশ হয়েছে কিনা। যদি উগ্রতা প্রকাশ হয় তাহলে উপস্থিত সমাবেশের সকল সদস্য, এমনকি পরস্পর দুটি দল হলেও একসাথে তাদের বিচার করা যাবে। অর্থাৎ সকলের দায় দায়িত্ব সমান, সকলের দায় দায়িত্ব সমান সমান। কিন্তু কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সমাবেশে অংশগ্রহণ করতে বাধ্য করা হলে তাকে শাস্তি দেওয়া যায় না। এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এখন আমি আলোচনা করছি যে একটা বেআইনি সমাবেশে যদি কোনো
কাজ অন্যায় কাজ করা হয়, তাহলে সকল সদস্যর উপর বর্তায় কি না, সদস্য দায়ী থাকে কি না, দায়ী হবে কি না, যেসব তথ্যের কারণে কোনো সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়, সেসব তথ্য জানার পরও কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উক্ত সমাবেশে যোগদান করলে বা তাতে অবস্থান করলে, যোগদান করুক বা অবস্থান করুক যাই হোক, সেই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। কিন্তু শর্ত হলো সেই লোকটা জানতে হবে যে তথ্যটা কী। তথ্যটা জানার পরেও ইচ্ছাকৃতভাবে যদি উক্ত সমাবেশে যোগদান করে, কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের সদস্য হলে তার দণ্ডের পরিমাণ বেশি হবে, এটাই স্বাভাবিক। আবার ছত্রভঙ্গ করার আদেশ দেওয়া হয়েছে জেনেও কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে যোগদান করলে বা সেখানে অবস্থান করলে একই অপরাধে দোষী সাব্যস্ত হবে। যে ব্যক্তি কোনো বেআইনি সমাবেশের যোগদানের জন্য অন্য লোক ভাড়া করেছে বা উৎসাহিত করেছে বা ভাড়ার কাজে নিযুক্ত থাকে, তাহলে সে ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্যরূপে দণ্ডনীয় হবে। বেআইনি সমাবেশের সদস্যদের কোনো সদস্য কোনো অপরাধ সংঘটিত করে যদি, তাহলে অপরাধ সংঘটিত হওয়ার সময় যে সকল ব্যক্তি উক্ত সমাবেশে উপস্থিত ছিল তাদের প্রত্যেকে উক্ত অপরাধে দোষী হবে। দাঙ্গায় যেহেতু অনেক লোক থাকে, সেহেতু কোন লোক কী ধরনের অপরাধ করেছে তা নির্দিষ্ট করে বলা খুবই কঠিন। কোনো লোক প্রকাশ্যে দাঙ্গা করে, কোনো লোক আড়ালে দাঙ্গা করে, অর্থাৎ অপরাধ অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু নির্দিষ্ট করা যায় না। এই অজুহাতে বিচার থেকে বিরত থাকার সুযোগ নেই। এক্ষেত্রে আমাদের দেখতে হচ্ছে যে বেআইনি সমাবেশের অনুষ্ঠান হয়েছে কি না এবং সেখানে উগ্রতা প্রকাশ হয়েছে কি না, এটা আইন দেখে। আইনের দৃষ্টিতে সেখানে উগ্রতা প্রকাশ হয়েছে কিনা এবং বেআইনি সমাবেশ হয়েছে কিনা। উপস্থিত সকলেই, এমনকি পরস্পর দুইটি দলও একসাথে তাদের বিচার করা যাবে। এখন আমি বলছি দাঙ্গার শাস্তি কি। দাঙ্গার শাস্তি দণ্ডবিধির 147 ধারায় 147 দণ্ডবিধির 147 ধারায় দাঙ্গার শাস্তি উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যক্তি দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হবে সে ব্যক্তি 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে দাঙ্গা বিষয় কী, বেআইনি সমাবেশ কী, শুধু সমাবেশ বা বৈধ সমাবেশ কী, এবং সদস্যরা যদি কোনো বেআইনি সমাবেশের সদস্য হয় তাহলে সে কি সব অপরাধ একই সমভাবে সবার মাঝে একই রকম অপরাধ হয় কি না, সবাই একই অপরাধী হবে কি না। এখানে বলা হয়েছে, যদিও এটা বলা কঠিন কে কোন কাজ করেছে, কেউ গোপনে অপরাধ করে, কেউ প্রকাশ্যে করে, এখানে সব অপরাধ কিন্তু সবার উপর বর্তায়। সুতরাং অপরাধ সমস্তভাবে সামষ্টিক অপরাধ, এটা বেআইনি সমাবেশের আইন এটাই বলছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমি এর সামনে আলোচনার জন্য অন্য নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।